হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাস্ট্যাটিক এডুকেশনে। আজকের যে বিষয়টা সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজের পেডাগোগি অর্থাৎ ইভিএস পেডাগোগি নিয়ে তোমাদের অনেক কমেন্ট ছিল, অনেক মেসেজেস ছিল। এটার আজকে ফার্স্ট ক্লাস করব। ওকে, সো দিস ইজ এসকে। আজকে শুরু করি টপিকটা। ফার্স্ট অফ অল, ক্লাস করতে যাওয়ার আগে আমরা জানি এনভায়রনমেন্টের যে সিলেবাস দিয়েছে তার মধ্যে কন্টেন্ট পার্ট বা বিষয়বস্তু থেকে 15খানা কোশ্চেন এবং পেডাগোগি থেকে 15খানা প্রশ্ন আসবে। তো কন্টেন্ট পার্টটা কি করতে হবে তোমরা জানো, এবং পেডাগোগিটা থেকে সব থেকে বড় প্রবলেম যে তোমাদের কোনো বইয়ে ঠিকঠাকভাবে পেডাগোগির সিলেবাস ওয়াইজ করা নেই। সো সেই জন্যই আমরা একেবারে সিলেবাসের ডি টু ডে অর্থাৎ যা লেখা আছে তার উপর প্রত্যেকটা টপিককে ডিসকাশন করব এবং শেষে আমরা এমসিকিউ আলোচনা করব। সো ফার্স্ট অফ অল আমাদের সিলেবাসটা দেখে নেব, কত টপিক আছে সেটা দেখো। এখানে বলা আছে ফার্স্ট যে টপিকটা দেখতে পাচ্ছ, যে বলা আছে কনসেপ্ট and scope of EVS, significance of EVS and integrated EVS, environmental studies and environmental education, learning principle, scope and relations to science and social science, approaches of presenting concept, activities, lesson plan and lesson design, observation, data calculation, experimental, practical work, discussion, explanation, drawing, interference, judgment and justifications। আচ্ছা, সিসিই অলরেডি এটা সিডিপি তে পড়িয়ে দিয়েছি। আচ্ছা, এরপর বলেছে টিচিং লার্নিং মেটেরিয়ালস, এটাও আমি ম্যাথ পেডাগোগি, বেঙ্গলি পেডাগোগি সব জায়গায় পড়িয়েছি, এখানেও তাই আছে। 90% মিল থাকবে, একটু আলাদা হবে। প্রবলেম সলভিং অ্যান্ড রিফ্লেক্টিভ টিচিং প্র্যাকটিস ইন ইভিএস, এটাও সেম। অ্যান্ড স্কোপ অফ আইসিটি, আইসিটির ফুল ফর্ম জানো, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি ইন টিচিং ইভিএস। তাহলে ইভিএস এ আইসিটি এর কি কি ভূমিকা রয়েছে, অর্থাৎ এই কয়েকটা টপিক আমাকে পুরো সিলেবাস ওয়াইজ পড়বো, তারপরে আমরা কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করব। সো এতগুলো যদি আমরা করতে পারি তাহলে আমরা কিন্তু 15-র মধ্যে 15 বা 13 প্লাস তো পাবোই পাবো। ঠিক আছে, তো এটাই আমাদের লক্ষ্য, যে এখানে আমাদের 15-তে 15 স্কোর করব। তার আগে প্রত্যেকটা টপিককে সিলেবাস ওয়াইজ পড়ার চেষ্টা করব। ওকে, তো আজকে কথা না বাড়িয়ে শুরু করি। আজকের যে টপিক অর্থাৎ ফার্স্ট টপিক, ফার্স্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে কনসেপ্ট অ্যান্ড স্কোপ অফ ইভিএস অর্থাৎ এনভায়রনমেন্টাল সায়েন্স। বাংলাতে যদি বলি যে ধারণা এবং পরিধি পরিবেশবিদ্যার কি বললাম, ধারণা এবং পরিধি। বেসিক্যালি এটা পেডাগোগির মানে সিম্পল একটা টপিক, সব থেকে ছোট। যে কোনো টপিক শুরু করার আগে তার কনসেপ্টটা প্রয়োজন, স্কোপটা প্রয়োজন, পরিধিটা কত দূর, এগুলো জিনিসগুলো কিন্তু সত্যি প্রয়োজন। তাই এই টপিকটা দেয়া হয়েছে। এই টপিকটার কথার উদ্দেশ্য হচ্ছে যে বাচ্চাদেরকে কিভাবে পরিবেশ সম্পর্কে আমরা ধারণা দিতে পারি এবং কি কি এর পরিধি রয়েছে, স্কোপটা রয়েছে, বিষয়বস্তুটা কি কি রয়েছে, এটা হচ্ছে বিষয়। তো আমাদের এই পরিবেশ সম্পর্কে ধারণা এবং উৎপত্তি, পরিবেশটা কি, এটাই বাচ্চাদেরকে শেখানো। তো এখানে এই রিলেটেডই আমরা এই ভিডিওতে আলোচনা করব। সো শুরু করি। প্রত্যেকে চ্যাট বক্সে যারা আছো, উল্টোপাল্টা কমেন্ট লেখার কোনো প্রয়োজন নেই। তোমাদের একবারে ভিডিও লাস্টের দিকে গিয়ে আমরা এমসিকিউ সলভ করব, তখন চ্যাট বক্সে আসবে। এখন যেটা তোমাদের লক্ষ্য হচ্ছে সেটাকে টপিকটাকে ভালো মতো বোঝা। আর আমি এইটুকু বলবো, ইভিএস প্রচুর সহজ। মানে তুমি যেরকম ম্যাথ পেডাগোগি পড়েছো, বেঙ্গলি পেডাগোগি পড়েছো, তাদের থেকেও সব থেকে সহজ, এবং সহজ ওয়েতে আমার চেষ্টা থাকবে তোমাদেরকে বোঝানোর। জাস্ট তোমরা আমার উপরে যেটুকু ভরসা করেছো সেই ভরসা অনুযায়ী আমি কাজ করে যাচ্ছি, তোমরা আমার পাশে থেকো। চলো শুরু করি। আচ্ছা দেখো, প্রথম কথা হচ্ছে এনভায়রনমেন্ট স্টাডিজ যেটাকে বলছি, অর্থাৎ পরিবেশ বিদ্যা বলছি। তো প্রথম কথা হচ্ছে এনভায়রনমেন্ট শব্দটার উৎপত্তি কোথা থেকে, এটা প্রথমে আমাকে জানা উচিত। ঠিক আছে, তো এখানে চলে আসি যে এনভায়রনমেন্ট, এই যে শব্দটা দেখছো না, এই শব্দটার উৎপত্তি একটা ফরাসি শব্দ আছে, একটা বইয়ে ফরাসি শব্দ লিখেছে, কোনো বইয়ে আবার গ্রিক শব্দ লিখেছে। তো এটা নিয়ে বিতর্ক রয়েছে, সেই অনুযায়ী আমি তাই এটাকে লিখিনি। হ্যাঁ, ইনভায়রনার, ঠিক আছে, ইনভায়রনার এর থেকে এসেছে, অর্থাৎ এনভায়রনমেন্ট শব্দটা ইনভায়রনার থেকে এসেছে। ইন, এখানে দেখো আইএন, ইন বলতে এখানে আইএন ইনকে বোঝানো হয়েছে, ইএন না। ইন মানে কি, মধ্যে। আচ্ছা, ভাইরন শব্দের অর্থ হচ্ছে সার্কিট। সার্কিট মানে কি, পরিবেষ্টিত। সার্কিট এটা বিশেষ করে ফিজিক্সে ইউজ হয়। তো দ্যাট মিনস হচ্ছে যে অ্যাকচুয়ালি আমাদের চারিপাশে যেটা রয়েছে সেটাই বোঝানো হয়েছে যে এনভায়রনমেন্ট শব্দটাকে। ঠিক আছে, তো আই থিঙ্ক এইটুকুই শুধু দরকার হবে, এনভায়রনমেন্ট শব্দটির উৎপত্তিস্থল কোথা থেকে। ঠিক আছে, তো আমি ডিটেলে এটা করিয়ে দিলাম। আশা করি এইটুকু সম্পর্কে তোমাদের নলেজ চলে এসছে। তো ফার্স্ট অফ অল আমরা জানার চেষ্টা করব যে এই এনভায়রনমেন্ট সায়েন্সটা কি জিনিস। ঠিক আছে, এনভায়রনমেন্ট স্টাডিজটা কি জিনিস, ইভিএসটা কি জিনিস। তো এটাকে দেখো,
খুবই সহজ ভাষায় যদি বলতে চাই তাহলে আমাদের চারিপার্শ্বে জুড়ে যা দেখতে পাচ্ছি তাই হচ্ছে এনভায়রনমেন্ট। শুধু কি এইটুকু, তার বাইরেও এনভায়রনমেন্ট আছে। কি কি আছে এখানে দেখো, আমি এখানে লিখে দেওয়ার চেষ্টা করেছি। বলেছে দেখো যে পরিবেশ হলো প্রকৃতির সঙ্গে সমার্থক, যেখানে পৃথিবীর ভৌত উপাদানগুলি, যেমন দেখো পৃথিবীর এখানে কি কি ইনক্লুড করছে এটাকে দেখো, পৃথিবীর ভৌত উপাদানগুলি কি, স্থল, পৃথিবীর যত স্থল আছে, জলভাগ, বাতাস, মাটি ইত্যাদি, যা জীবমণ্ডলকে জীবনকে প্রভাবিত এবং ধারণ করে। অবশ্যই আমাদের জীবনে, আমাদের জীবমণ্ডলে জলের, স্থলের, বাতাসের, মাটির ভূমিকা রয়েছে। নট অনলি আমাদের গাছপালা, পরিবেশ, আশেপাশের সব কিছুর উপর প্রভাব রয়েছে। এবং উদ্ভিদ প্রাণী ও উদ্ভিদ কি বলছে এখানে, উদ্ভিদ প্রাণী ও মানুষের সুস্থ এবং স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য যে পারিপার্শ্বিক অবস্থার প্রয়োজন, তাহলে উদ্ভিদের, প্রাণীর, এবং প্রাণীর মধ্যে আমরাও পড়ি মানুষ, তাহলে এই মানুষের বেঁচে থাকার জন্য আমাদের আশেপাশে যে সমস্ত কি বলছে অবস্থার প্রয়োজন হয় তাকেই আমরা কি বলবো, পরিবেশ বলবো। আই থিঙ্ক বুঝতে পেরেছো তাহলে পরিবেশ কাকে বললাম। পরিবেশ সম্পর্কে ধারণা আই থিঙ্ক ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। তাহলে তোমরা ছোটবেলা থেকে যে কনসেপ্টে জানো সেই কনসেপ্টটাই, বাট এখানে ইনক্লুড হচ্ছে কি দেখো, এখানে জলভাগ, স্থলভাগ, বাতাস, মাটি, তুমি ইচ অ্যান্ড এভরিথিং, ভৌত বা মানে তোমার কি বলবো জৈব যত ধরনের জীব উদ্ভিদ আছে সবগুলোকে নিয়েই আমাদের কিন্তু পরিবেশ। ওকে, এই পরিবেশের সংজ্ঞা দিতে গিয়ে বিভিন্ন ধরনের সাইকোলজিস্টরা বিভিন্ন মতবাদ দিয়েছেন। এর একটা লম্বা লিস্ট আছে কে কি বলেছেন, তার মধ্যে যে তিনজন ইম্পর্টেন্ট সেই তিনজনের নাম নিয়ে আমি এখানে আলোচনা করব। আর্মিসের মতে, আর্মিস একজন সাইকোলজিস্ট, তিনি বলছেন জীব সম্প্রদায়ের পারস্পরিক জৈব এবং প্রাকৃতিক অবস্থানকে পরিবেশ বলে। তিনি কি বলছেন, এই যে জীব সম্প্রদায় রয়েছে না, জীব সম্প্রদায় বলতে কাকে বোঝায়, জড়দের বাদ দিয়ে জীব সম্প্রদায়, এর জৈবদের মধ্যে আবার জড়ও পড়ে। হ্যাঁ, জড় মানে বুঝতে পারছো তো, যেমন বই, মোবাইল, এগুলো কি উত্তেজনায় সাড়া দিতে পারে না, যেখানে ফেলে রাখবে সেটাই জড়, ঠিক আছে। আর জীব বলতে কি, যাদের উত্তেজনায় সাড়া দিতে পারবে, যেমন আমরা আছি, উদ্ভিদ আছে, উদ্ভিদ দেখো বেড়ে উঠে, হ্যাঁ, বা আমরা জানি না গাছেরও প্রাণ আছে, তাহলে এইরকম টাইপের। প্রাকৃতিক পরিবেশ মানে হচ্ছে পাহাড়, পর্বত, এই সমস্ত জিনিসগুলো, তাহলে এদের অবস্থানকে নিয়েই যেটা পারিপার্শ্বিক যে মানে সম্প্রদায়, সেটাই হচ্ছে পরিবেশ। আচ্ছা, সিসি পার্কের মতে, সিসি পার্ক কি বলেন পরিবেশ সম্পর্কে, বলছে সময় এবং নির্দিষ্ট স্থানে মানুষকে ঘিরে থাকা সামগ্রিক অবস্থানকে কি বলছেন, পরিবেশ বলছেন। তিনি বলছেন সময়ে এবং নির্দিষ্ট স্থানে মানুষকে ঘিরে থাকা সামগ্রিক অবস্থানকে কি বলছেন, পরিবেশ বলছেন। এটা সিসি পার্কের মতে। এবং উডসওয়ার্থের মতে, উডসওয়ার্থ কি বলতে চেয়েছেন দেখো, তাহলে তিনি যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে যেসব বাহ্যিক উপাদান জীবনের শুরু থেকে শিশুর উপর ক্রিয়া করে। তুমি ভাবো আমাদের জীবনে যে সমস্ত বাহ্যিক উপাদানগুলো রয়েছে, ঠিক আছে, জীবনের শুরু থেকে শেষ অবধি, মৃত্যু অবধি, মাটি, জল, বায়ু, আশেপাশের গাছপালা, পরিবেশ, আমাদের বাবা মা, সংস্কৃতি, সমাজ, পাহাড়, পর্বত, ইচ অ্যান্ড এভরিথিং, প্রত্যেকটা জিনিসকে ইনক্লুড করে যদি তাদের যোগ করি বা তাদের সমষ্টি করি, তাহলে সেটাই হচ্ছে পরিবেশ। তাহলে উডসওয়ার্থ কিন্তু খুব ভালো কথা বলেছেন। আই থিঙ্ক প্রথম যে কথাটা বলতে চাইলাম যে স্কোপ মানে কনসেপ্ট, যে পরিবেশের একটা কনসেপ্ট তোমাদের মধ্যে আসা উচিত, আই থিঙ্ক চলে এসছে। তাহলে পরিবেশের কনসেপ্ট সম্পর্কে জানলাম, এবার জানবো এর পরিধিটা কত দূর, ঠিক আছে, স্কোপটা কি কি আছে স্কোপটাও জানবো, বা স্কোপের মধ্যে এটা পড়ে যে এর পরিধিটা কত দূর, ঠিক আছে। পরিবেশ বিদ্যার পরিধি অত্যন্ত বিস্তৃত। সাধারণভাবে পরিবেশ বিদ্যার পরিধিকে 3 ভাগে ভাগ করা যায়। এটা সত্যি অত্যন্ত অনেক বড় পরিবেশ। তো জেনারেলি আমরা এটাকে 3টে ভাগে ভাগ করব। এটা হচ্ছে একটা, এক্ষেত্রে উপাদানও বলতে পারো, প্রাকৃতিক পরিবেশ। আচ্ছা দেখো, প্রাকৃতিক পরিবেশ নাম শুনেই মনে রাখবে, দেখো প্রকৃতিতে যে সমস্ত জিনিসগুলো আছে যেগুলো মানুষের সৃষ্টি নয়, প্রাকৃতিকভাবেই চলে এসছে, সেগুলোই হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। যেমন জল, যেমন বায়ু, যেমন মাটি, যেমন আলো, তাহলে এগুলো কি প্রকৃতিতে চলে এসছে, সূর্যালোক, তাহলে এগুলোই কি হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ মানে বুঝতে পেরেছো, প্রকৃতিতে যেটা স্বতঃস্ফূর্তভাবে দেখা গিয়েছে, স্বতঃস্ফূর্তভাবে দেখতে পেয়েছি, নিজেই বুঝতে পারছি, তাহলে এটাই হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। তাহলে নামের সাথে ম্যাচ করো, মুখস্থ করার দরকার পড়বে না। তাহলে প্রাকৃতিক পরিবেশ, আই থিঙ্ক কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। নেক্সট হচ্ছে জৈব পরিবেশ। আচ্ছা, জৈব পরিবেশ মানে কি, মানে জৈব পরিবেশ
উদ্ভিদ যেমন মাটি থেকে নিজে নিজে হয়, প্রাণী অনেকগুলো প্রাণী আছে, অণুজীব সমূহ, ছত্রাক, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে জৈব পরিবেশের মধ্যে পড়ে। তাহলে আমরা এগুলো প্রত্যেকটাই আলোচনার ইম্পর্টেন্ট টপিক, এগুলোকে আরো ডিটেলে আলোচনা করব, ক্লাস যত এগোবে তত তাড়াতাড়ি। এবার দেখো নেক্সট চলে আসি সামাজিক পরিবেশ, মোস্ট ইম্পর্টেন্ট সোশ্যাল এনভায়রনমেন্ট। এই যে সোশ্যাল এনভায়রনমেন্ট না, এটা নিয়ে আমি একটু বড় করেই লিখেছি। কেন বলছি? কারণ এটাই হচ্ছে আমাদের পরিবেশ বিদ্যাতে পড়ার সব থেকে বড় কারণ। সবগুলোই কারণ আছে, তার মধ্যে এটা সব থেকে বড় কারণ। বিকজ দেখো, সামাজিক পরিবেশে একজন শিশু বা একজন ছাত্র, হ্যাঁ, সে বড় হবে বা ছাত্রী বড় হবে। এই যে ছাত্রছাত্রী বড় হবে বা সামাজিক পরিবেশে বেড়ে উঠবে, তো এই সামাজিক পরিবেশটাকে আগে বুঝি, তারপরে বলতে চাইছি। দেখো, সমাজের বিভিন্ন বিভাগ, গোষ্ঠী এবং প্রতিষ্ঠানের মধ্যে সুষম অন্তঃক্রিয়ার মাধ্যমে যে পরিবেশ গড়ে ওঠে তাকে সামাজিক পরিবেশ বলবো। দেখো কথাটা একটু বোঝা গেল না? আই থিঙ্ক। দেখো, সমাজের বিভিন্ন বিভাগ বলতে কি বলতে চাইছে? উঁচু বিভাগ, নিচু বিভাগ, অনেক ধরনের সমাজের বিভাগ রয়েছে। গোষ্ঠী, বিভিন্ন গোষ্ঠীর মানুষ রয়েছে, এবং প্রতিষ্ঠান, অনেক ইনস্টিটিউশন রয়েছে। এদের যে সুষম যে আদান প্রদান, যে প্রক্রিয়ার মাধ্যমে যে পরিবেশ আমাদের গড়ে উঠছে, সেটাকেই আমরা সামাজিক পরিবেশ বলবো। আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে? ওকে, আরও একটু ক্লিয়ার হয়ে যাবে। দেখো, সামাজিক পরিবেশের সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান হলো মানুষ। আমরা যারা আজকে পড়ছি পরিবেশকে, তাই না? তো এটা মনে রাখবে, এটা কোশ্চিন দেই যে সামাজিক পরিবেশের সব প্রধান গুরুত্বপূর্ণ উপাদান কি, তাহলে বলবো কি? মানুষ। আবার বলছি, সামাজিক পরিবেশের প্রধান গুরুত্বপূর্ণ উপাদান কি? মানুষ। তাছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে, তার মধ্যে রয়েছে ফার্স্ট অফ অল পরিবার রয়েছে, পরিবারের মধ্যেও তো মানুষ থাকে। সমাজ রয়েছে, সমাজ ব্যবস্থা রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, অর্থনৈতিক কাঠামো রয়েছে, সামাজিক যোগাযোগ রয়েছে, অধিকার ও ক্ষমতা রয়েছে, আচার অনুষ্ঠান রয়েছে, সংস্কৃতি রয়েছে, মানুষের দৃষ্টিভঙ্গি রয়েছে। মানে প্রত্যেকটা জিনিস, এছাড়াও আরও অনেক জিনিস রয়েছে। এই কতগুলো জিনিসকে আমি তুলে ধরলাম, যেগুলো আমরা সমাজে দেখতে পাবো। অবশ্যই পরিবার, সমাজ, শিক্ষা ব্যবস্থা, অর্থনৈতিক কাঠামো, সামাজিক যোগাযোগ, অধিকার, ক্ষমতা, আচার আচরণ, সংস্কৃতি, মানুষের দৃষ্টিভঙ্গি, সব কিছু কিন্তু সমাজের মধ্যে, অর্থাৎ আমাদের আশেপাশে যে সমস্ত জিনিসগুলো আমরা দেখতে চাই, আচার আচরণ, ব্যবহার, আই থিঙ্ক ক্ষমতা, ন্যায়, অন্যায়, সংস্কৃতি, কালচার, প্রত্যেকটার কালচার আলাদা আছে। আমাদের বাঙালিদের কালচার আলাদা, পাঞ্জাবিদের কালচার আলাদা, তারপরে তোমার বাংলাদেশি ভাইদের কালচার আলাদা, তারপরে তোমার তুমি চলে যাবে বিভিন্ন টাইপের, মানে মহারাষ্ট্রে যারা থাকে তাদের কালচার আলাদা, যারা দক্ষিণ ভারতে থাকেন তাদের কালচার আলাদা, প্রত্যেকের কালচার আছে। তো এগুলো কিন্তু সমস্ত কিছু সামাজিক পরিবেশের অন্তর্গত। আই থিঙ্ক সামাজিক পরিবেশ সম্পর্কে তোমার একটু ধারণা হলেও ক্লিয়ার হয়েছে। ওকে, এরপরে দেখো, পরের টপিক হচ্ছে পরিবেশে শিক্ষার বিষয়বস্তু। এই যে পরিবেশে আমাদের কি কি শিক্ষার বিষয়বস্তু রয়েছে, এটাকে নিয়ে আলোচনা করব। দেখো, পরিবেশবিদ্যার আলোচনায় পরিবেশে জ্ঞানের ক্ষেত্রটিকে জানতে হলে পরিবেশের পরিবর্তন এবং কি কারণে পরিবর্তন তার আলোচনা করা খুবই দরকার। আমরা যে পরিবেশ বিদ্যায় পরিবেশ সম্পর্কে যদি জানতে চাই বা পরিবেশ ক্ষেত্রের যে জ্ঞানটা যদি জানতে চাই, তাহলে দুটো জিনিস জানতে হবে। আমরা জানি পরিবেশের বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে পরিবেশ হচ্ছে ডাইনামিক, ধারাবাহিক, গতিশীল, ঠিক আছে, পরিবর্তনশীল। তাহলে এই পরিবর্তনটা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, এটা আমাদের জানতে হবে। এক্ষেত্রে মানুষের যেমন ভূপৃষ্ঠের ফসল এবং সন্তান, যেমন একজন কি বলবো, এনভায়রনমেন্টাল জিওগ্রাফিলিস্ট ছিলেন, চার্চিল বলে নাম ছিলেন, তিনি মানুষকে এই ভূপৃষ্ঠের সন্তান বলেছেন, হ্যাঁ, বা ফসল বলেছেন, সন্তান বা ফসল বলে অভিহিত করেছেন। সেই জন্যই বলছে মানুষ যেমন ভূপৃষ্ঠের কি হচ্ছে ফসল বা সন্তান, তেমনি তার হাত ধরে এই পরিবেশের ক্ষেত্রটি প্রসারিত হয়েছে। এর যে স্কোপটা বেড়ে গেছে, যা আবার বর্তমান যুগে বর্তমান যুগে কি হচ্ছে, অন্যান্য জিনিসের সঙ্গে সম্পর্কযুক্ত, যেমন অরণ্য, কৃষিকাজ, নদী জলপ্রবাহ, খনি, নগরায়ন, শিল্পায়ন, যানবাহন, দূষণ, বৈজ্ঞানিক অনুসন্ধান প্রভৃতির ক্ষেত্রেই কিন্তু এর পরিধিটা রয়েছে, এর স্কোপটা রয়েছে, ঠিক আছে। তো আই থিঙ্ক এটা বুঝতে পারছো, আমরা জানি পরিবেশের সঙ্গে এই সমস্ত জিনিসগুলো যুক্ত রয়েছে। উপরোক্ত এই বিষয়গুলো, যতগুলো বিষয় বললাম, সেগুলো পরিবেশ বিদ্যার ক্ষেত্রে, হ্যাঁ, মানে এগুলোকেই বলছি পরিবেশ বিদ্যার ক্ষেত্র বা স্কোপ, হ্যাঁ, এগুলোকে নিয়ে এগুলো সম্বন্ধে আলোচনা করব আমরা। এবার কি রয়েছে দেখো, শিক্ষাক্ষেত্রে পরিবেশ বিদ্যার এই ক্ষেত্রগুলো সম্পর্কে, হ্যাঁ, সাম্য জ্ঞান থাকা দরকার। কারণ ছাত্র অবস্থা থেকে যদি এই বোধটা বা দৃষ্টিভঙ্গি তৈরি না হয়, তাহলে অচিরে পরিবেশ আরও
অবদমনের দিকে ধাবিত হবে। আমাদের যে পরিবেশ বিভিন্নভাবে ক্ষতি হচ্ছে বা দূষণ ঘটছে বা পরিবেশের কি কি ভালো দিক রয়েছে বা পরিবেশ সম্পর্কে এই সম্পর্কে যদি আজকের বর্তমান ছাত্র সমাজকে শিশু বয়স থেকে যদি না জানাই, তাহলে কি হবে? এই অচিরেই অজান্তেই আমাদের পরিবেশ আরো অবনমনের দিকে অর্থাৎ ক্ষতিগ্রস্তর দিকে ধাবিত হবে। ওকে, তো ফার্স্ট অফ অল যেটা সম্পর্কে আমরা জানবো পরিবেশের অবিচ্ছেদ্য এবং ইম্পর্টেন্ট অংশ, সেটা হচ্ছে 1 নাম্বার দিয়েছি আমি, যেটাকে অরণ্য বা মানুষের মৌলিক চাহিদার আধার। দেখো কি বলছি, অরণ্য, আর যেটাকে বলছি মানুষের মৌলিক চাহিদার আধার। দেখো সভ্যতার আদি লগ্ন থেকে মানুষের মৌলিক চাহিদা, তুমি যদি মানে ইতিহাস পড়ো তাহলে যেদিন থেকে সভ্যতার সৃষ্টি হয়েছিল আজ পর্যন্ত মানুষের চাহিদার মধ্যে সব থেকে 3টে ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে বস্ত্র, বাসস্থান, খাদ্য। প্রথমে খাদ্য, তারপরে বস্ত্র, তারপরে বাসস্থান। মানুষ খেতে পেলে শুতে চায়, শুতে পেলে থাকতে চায়। দ্যাট মিনস প্রথমে কি? খাদ্য, তারপরে বস্ত্র, তারপরে বাসস্থান। এর জন্য পরিবেশের উপর প্রত্যক্ষভাবে আমরা নির্ভরশীল। এই 3টে জিনিসই কিন্তু আমরা যেটা পেতে পারি, যার জন্য সেটা হচ্ছে পরিবেশের জন্যই পেতে পারি, পরিবেশ থেকেই পেতে পারি। পরিবেশ ছাড়া এর কোনো বিকল্প কোনো উপায় নেই। ঠিক আছে, তো সভ্যতার বিকাশ যত ঘটেছে পরিবেশের পরিবর্তনের তত ঘটেছে, আর পরিবেশ যত পরিবর্তন ঘটেছে তত ক্ষতিগ্রস্তর দিকে চলেছে। অর্থাৎ পরিবেশের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কৃষি বা বসতি বিস্তারের কালে অরণ্যের সংকোচন ঘটেছে। আমরা যখন নতুন নতুন শহর তৈরি করেছি, বসতি তৈরি করেছি, কাকে করেছি, কোথা থেকে? সব জায়গাগুলো তো আগে অরণ্য ছিল, সেগুলোকে কেটেছি, কেটে কেটে তৈরি করেছি। যার ফলে কি হচ্ছে? পশু পাখিদের এবং তাদের আশ্রয়স্থল কমে যাচ্ছে, খাদ্যের উৎস, উদ্ভিদ জগৎ, বাসস্থানের ভিত্তিভূমি বিপূর্ণ হয়েছে। ঠিক আছে, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিভিন্নতা বা বিপন্নতা, অ্যাকচুয়ালি এটা বিভিন্নতা হবে না, বিপন্নতা হবে, এটা ঠিক করে নিও। বিপন্নতা এবং প্রতিকার সম্পর্কে ছাত্রছাত্রীদের বা আমাদের বাচ্চাদের বা আমাদের শিশুদের অবগত হওয়া দরকার, অবশ্যই দরকার। সেই জন্যই তো আমাদের দেখো না ক্লাস 1 থেকে 5 এনভায়রনমেন্টাল সায়েন্স কেন দিল, অন্য কিছুও দিতে পারতো। তাহলে টপিক হচ্ছে এই জন্যই। ঠিক আছে, আমাদের এই বাচ্চাদের এই জিনিসগুলো আমাদের জানানো দরকার। সেকেন্ড চলে আসি, কৃষিকাজ বা পরিবেশের পরিবর্তন। পরের টপিকটা দেখো, পৃথিবীর অধিকাংশ মানুষের জীবিকার মাধ্যমই হলো কৃষিকাজ। আই থিঙ্ক আমাদের যে ভারতবর্ষের 48 বা 50% লোক এরকম আছে যারা এগ্রিকালচারের উপর ডিপেন্ড করে বা তাদের কাজই হচ্ছে এগ্রিকালচার। ঠিক আছে, অরণ্য ভূমি ধ্বংসের মাধ্যমে যে জমি তৈরি, আমরা যে এগ্রিকালচার করব তাহলে কিভাবে জমি পাবো? জমি তো লাগবে, এই জমি লাগবে, মানুষ বেড়েছে, বসতি তৈরি করতে হবে। তো যার ফলে কি হচ্ছে, এই খাদ্যের অভাব যে যোগান দিতে হবে, তো তার জন্য কি হচ্ছে, অরণ্য ধ্বংসের মাধ্যমে কি হচ্ছে, জমি তৈরি করছি আমরা। ঠিক আছে, আবার বলছি, এই যে অরণ্যগুলোকে কেটে ফেলছি, যার ফলে ওখানে আমরা জমি তৈরি করছি এবং অতিরিক্ত জমিতে সার ব্যবহার করছি। এই সারের ফলে যে কৃষিকার্যের ফলে মাটিতে দূষণ ঘটছে। আর এই সমস্ত ভালো খারাপ দিকটি যদি শিক্ষার্থীদের সামনে তুলে না ধরা হয় তাহলে কিভাবে হবে? তো পরিবেশ শিক্ষার পরিধির ক্ষেত্রে আমাদের আজকের পেডাগোগি ইস্যুতে এই জন্য আমাদের তাদেরকে এই সমস্ত জিনিসগুলো তাদের সামনে সচক্ষে তুলে ধরবো। নেক্সট চলে আসি, প্রকৃতির কিডনি জলাভূমিকে মানুষের হস্তক্ষেপ। দেখো প্রকৃতির কিডনি কাকে বলা হয়? এখানে প্রশ্ন হবে, প্রকৃতির কিডনি বলা হয় জলাভূমিকে, ওয়েটল্যান্ডকে। তোমরা জানবে ওয়েটল্যান্ড, এখান থেকে কোশ্চিনে এসেছিল লাস্ট ইয়ারে। ঠিক আছে, দেখো পরিবেশের মধ্যে অবস্থিত জলাভূমি বর্তমানে প্রাকৃতিক বৃক্ষ বলে পরিচিত। দেখো বৃক্ষ বা কিডনির মধ্যে বৃক্ষ থাকে, তাহলে প্রাকৃতিক কিডনি, এই যে পরিবেশ যদি ভাবো, পরিবেশটাকে যদি একটা বডি ভাবো, আর তোমার যেমন বডি আছে, বডির মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা মানে অংশ হচ্ছে কিডনি, যার মধ্যে বৃক্ষ থাকে। তো এইরকমই বিষয় হচ্ছে যে পরিবেশটাকে তুমি যদি একটা বডি ভাবো, তার মধ্যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে জলাভূমি, এই ওয়েটল্যান্ডগুলো। আর এই ওয়েটল্যান্ডকে আমরা কি বলে, কিডনি বলছি বা প্রাকৃতিক বৃক্ষ বলছি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট লাইন, এখান থেকে প্রশ্ন হতে পারে। সো এটাকে দাগিয়ে রাখো বা নোট ডাউন করবে, বা এর পিডিএফটা কিভাবে পাবে আমি লাস্টে বলে দিচ্ছি। দেখো গ্রাম শহরে অনিয়ন্ত্রিত ভাবে কি হচ্ছে, জলাভূমির ভরাট ঘটছে। শহর অঞ্চলে, গ্রাম অঞ্চলে, পৌর অঞ্চলে দূষণ প্রভৃতি জলাভূমির অস্তিত্বকে বিভিন্ন করে তুলছে। এবং পরিবেশবিদ্যার জলাভূমির গুরুত্ব এবং তার অস্তিত্ব রক্ষার দায়িত্ব শিক্ষক এবং ছাত্র সমাজ সকলকেই নিতে হবে। দ্যাট মিনস দেখো আগেকার যুগে যারা গ্রামে বসবাস করো, দেখবে গ্রামে অনেক জলাভূমি ছিল, অনেক ওয়েটল্যান্ড ছিল, বাট কি করেছি, আজকে আমাদের প্রয়োজনে সেই সমস্ত জায়গাগুলো ভরাট করে ফেলেছি। ঠিক আছে,
এবং ভরাট করার ফলে এই যে প্রাকৃতিক ইকোসিস্টেম আমি পড়াবো, তাহলে এই যে ইকোসিস্টেমটা নষ্ট হচ্ছে, এই যে জলাভূমি যে ভরে ফেলছি, যার ফলে কি হচ্ছে, আমাদের কিডনি তো নেই, যদি শরীরে কিডনি থাকে তা না থাকলে মানুষ কি বাঁচতে পারে, তাহলে সেই রকম দাঁড়াবে। পরিবেশে দিনের পর দিন জলাভূমি হচ্ছে কি হচ্ছে, মানে কমতে শুরু করেছে। এবং পরিবেশ, এই যে পরিবেশবিদ্যায় জলাভূমির যে গুরুত্ব এবং তার অস্তিত্ব রক্ষার জন্য শিক্ষককে, ছাত্র সমাজকে এবং সর্বোপরি শিক্ষার্থীদের এই বিষয়ে নলেজ দিতে হবে। ওকে, তো আই থিঙ্ক বুঝতে পারছো। নেক্সট চলে আসি নদীর প্রবাহ হস্তক্ষেপ। দেখো, একটা নদী তার ইচ্ছে মতো প্রবাহ, প্রকৃতির নিয়মে সে বয়ে চলেছে এরকম ভাবে, বাট কি হচ্ছে, আমরা নদীর প্রবাহকে আজকে তাদের ইচ্ছে মতো বইতে দিচ্ছি না, সেখানেও আমরা হস্তক্ষেপ করেছি। কিভাবে হস্তক্ষেপ করেছি স্যার? বর্তমানে বেশি মাত্রায় পৌর দূষিত আবর্জনা, ঠিক আছে, নদীর জলে দূষিত করছে, নদীর জলকে দূষিত করছে। এই যে পৌর দূষিত, হসপিটাল থেকে বিভিন্ন যে সরঞ্জাম, তাহলে পৌরসভা বা যে কোনো গ্রাম অঞ্চল বা শহর অঞ্চলে বেশি হয় যেগুলো আবর্জনা, সবগুলো কি করছি আমরা, নদীর জলে মিশিয়ে দিচ্ছি। এবং নদীর উপরে আমরা কি করছি, বাঁধ তৈরি করছি। বাঁধ তৈরি করার ফলে কি হচ্ছে, নদীর স্রোতটা কি হচ্ছে, বাধা সৃষ্টি করছি এবং সেতু নির্মাণ করছি। হ্যাঁ, প্রবৃতির ফলে নদীর স্বাভাবিক যে গতি, একটা নির্দিষ্ট গতি থাকে না, সেই গতির পরিবর্তন হচ্ছে। আমরা যেমন গঙ্গা দূষণ রোধ করতে গঙ্গা অ্যাকশন প্ল্যান 1985-এ কেন্দ্রীয় সরকার গ্রহণ করেছিল। এই যে এই ধরনের পরিবর্তন ঘটছে, যার ফলে কি হচ্ছে, আমাদের পরিবেশ দূষিত হচ্ছে এবং আমাদের পরিবেশের এই সমস্ত জিনিস না ঠিক থাকলে আমরা কখনোই কিন্তু ঠিক থাকবো না। সেই জন্যই গঙ্গা অ্যাকশন প্ল্যান 1985 খ্রিস্টাব্দে কেন্দ্রীয় সরকার, তৎকালীন ইউপিএ কেন্দ্রীয় সরকার অর্থাৎ কংগ্রেসের সরকার, এই গঙ্গাকে দূষণ মুক্ত করার জন্য একটা অ্যাকশন প্ল্যান নিয়েছিল, যা অ্যাকশন প্ল্যান আজও হয়তো চলছে, বাট এখন অবধি হয়তো গঙ্গা পরিষ্কার হচ্ছে না। ঠিক আছে, সো এই জন্য বলা হচ্ছে যে এখান থেকে একটা প্রশ্ন হতে পারে যে গঙ্গা অ্যাকশন প্ল্যান কবে হয়েছিল বা কখন গ্রহণ করা হয়েছিল? 1985 গ্রহণ করা হয়েছিল। নেক্সট চলে আসি, তোমাদের আমি বলে রাখি, তোমাদের কালকে আমি ক্লাস দিতে চেয়েছিলাম কিন্তু ক্লাস দিতে পারিনি, কারণ আমি শারীরিকভাবে সত্যিই অনেক অসুস্থ। আমার এখনও শারীরিক পুরোপুরি শরীর সুস্থ হয়নি। জানি না কেন এই পরীক্ষার মুহূর্তে আমার শরীরগুলো অসুস্থ হচ্ছে, হ্যাঁ, পুরোপুরি ঠিক হতে পারছি না। তো আমি চেষ্টা করব, আমি যতটা পারি, ওষুধ মেডিসিন চলছে, আর প্রে করো আমার জন্য, আমি যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হই। আর যেটা হচ্ছে যে যতটা পারছি আমি চেষ্টা করছি তোমাদের জন্য ক্লাস করার, রেগুলার দেয়ার এবং ইভিএসটা শেষ করার। দেখে নেব পরের পয়েন্ট, খনিজ সংক্রান্ত কাজকর্ম। দেখো, খনিজে যে কাজকর্ম হচ্ছে সভ্যতার অগ্রগতি অব্যাহত রাখতে, এই যে সভ্যতাকে আমরা এগিয়ে নিয়ে যেতে শিল্পায়নের প্রয়োজনে খনি অঞ্চলের আবিষ্কার এবং খনি উত্তোলনের, যে খনির থেকে যে উত্তোলন করছি পরিবেশের উপর যথেষ্ট প্রভাব ফেলছে। আমরা যেভাবে কয়লা খনি খুঁড়ছি বা বিভিন্ন জায়গায় খুলছি, হয়তো সেখানে গাছপালা ছিল, সেই বনভূমিকে ভেঙে ফেলছি, বা হারিয়ে ফেলছি এবং সেখানে খনন কার্য চালাচ্ছি আমাদের সভ্যতার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য, হ্যাঁ, যার ফলে পরিবেশের একটা ক্ষতিকারক প্রভাব দেখা দিচ্ছে। ঠিক আছে, তো 6 নম্বর টপিক হচ্ছে নির্মাণ কার্য। এই যে আমরা নির্মাণ করছি, তাহলে নির্মাণটা কোনো একটা জায়গায় আমি বিল্ডিং তৈরি করছি, সোসাইটি তৈরি করছি, কোথা থেকে? বসতি, রাস্তাঘাট নির্মাণ, বহুতল নির্মাণ, বা বহুতলা বাড়ি নির্মাণ করছি প্রভৃতি নির্মাণ কার্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে, এটা প্রত্যক্ষ হবে না, প্রত্যক্ষ হবে, ঠিক আছে, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পরিবেশকে প্রভাবিত করছে। অবশ্যই আমরা যখন বিভিন্ন বাসস্থানকে বা বনজঙ্গলকে বা সবুজ পরিবেশকে কেটে সেখানে রাস্তাঘাট তৈরি করছি, বাড়ি তৈরি করছি, আইটি সেক্টর তৈরি করছি বা আদার্স আরও বিভিন্ন জিনিস তৈরি করছি না কেন, যার ফলে পরিবেশে প্রভাব হচ্ছে। সর্বোপরি এই পরিবেশ সম্পর্কে আমরা কি করলাম, পুরো কনসেপ্টটা নিলাম, অর্থাৎ ধারণাটা নিলাম, স্কোপটা নিলাম এবং পরিবেশের যে বিষয়বস্তুগুলো নিলাম, আমরা কেন পরিবেশ বাচ্চাদের পড়াবো, হ্যাঁ, তো তার একটা সঠিক মোটামুটি ধারণা নিলাম। তো আই থিঙ্ক ছোট্ট একটা টপিক ছিল, বুঝতে পেরেছো। পরবর্তী টপিক নিয়ে আমি খুব তাড়াতাড়ি ক্লাস নিয়ে আসবো। তো এই ছোট্ট টপিক থেকে কিছু আমি এমসিকিউ রেখেছি, তোমরা এই এমসিকিউগুলোর আনসার চেষ্টা করার। যারা লাইভে আছো প্রত্যেককে বলবো তোমরা চ্যাট বক্সে এবার চলে এসো এবং চ্যাট বক্সে একের পর এক আনসার দেওয়ার চেষ্টা করবে। প্রত্যেকে আনসার দেবে, প্রত্যেকে, ভুল হোক ঠিক হোক আনসার দাও। এখনকার অভ্যাস তৈরি করো এখনই, পরীক্ষা হলে যেন ভালো তুমি করতে পারো। দেখো, প্রথম প্রশ্ন অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, পরিবেশ বিজ্ঞান হলো, খুব সহজ সহজ প্রশ্ন রেখেছি এবং টপিক পড়েছে সেহেতু কোশ্চেনগুলো তুমি পেয়ে যাবে। আমরা পুরো সিলেবাস শেষ করে আমরা এর টপ 100 খানা কোশ্চেন তো নিয়ে আলোচনা করব এবং প্রিভিয়াস ইয়ার নিয়েও আলোচনা করব। দেখো,
পরিবেশ বিজ্ঞান হলো অপশন এ বলছে প্রাকৃতিক বিজ্ঞান, অপশন বি সামাজিক বিজ্ঞান, অপশন সি ভৌত বিজ্ঞান, অপশন ডি প্রাকৃতিক বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞানের সমন্বয়ে গড়ে ওঠা একটি পরিবেশ। তাহলে পরিবেশ বিজ্ঞান কি? তাহলে পরিবেশ বিজ্ঞান হলো প্রাকৃতিক বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞানের সমন্বয়ে গড়ে ওঠা একটি পরিবেশ। আই থিঙ্ক অনেকেই সঠিক উত্তর করেছো। তাহলে পরিবেশ বিজ্ঞানের মধ্যে প্রাকৃতিক বিজ্ঞান থাকে, সামাজিক বিজ্ঞান থাকে, সব কিছু থাকে, এর মধ্যে সব কিছু ইনক্লুডেড থাকে, সব বিজ্ঞানের সমন্বয়ে গড়ে ওঠা একটি বিজ্ঞান। নেক্সট চলে আসবো, এটা কোশ্চিনটা আমি করিয়েছি। ইনভায়রনমেন্ট শব্দটির উৎপত্তি কোথায়? ইনভাইরনস থেকে, ইনভাইরস থেকে, ইনভাইরনস থেকে, ইনভিরনস থেকে। তাহলে কোনটা হয়ে যাবে বলো? সঠিক উত্তর তোমরা কমেন্টে করো, কমেন্টে করো। কমেন্ট বলতে অর্থাৎ চ্যাট বক্সের কথা বোঝানো হয়েছে এখানে। চ্যাট বক্সে প্রত্যেকে করবে, ঠিক আছে? এটা মনে করবে না যে যে আনসারগুলো বেশি আসছে তো সে আনসার দিই, ওকে? এটা অনেকের মনে হয়, সেই জন্য আমি বারবার বলছি নিজেকে যাচাই করো, নিজেকে। আমার প্রত্যেকটা ক্লাসকে ভালো মতো করো আর পিডিএফ নিয়ে সুন্দর করে রিভিশন করো। আমি বলছি তুমি এখান থেকে 15 তো 15 পাবে, কোনো সন্দেহ নাই। বলো ইনভায়রনমেন্ট শব্দটির উৎপত্তি কোথা থেকে? তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ইনভাইরন থেকে। ইনভাইরন থেকে ইনভায়রনমেন্ট শব্দটির উৎপত্তি। এখানে অনেকটা যেহেতু মানে কন্ট্রোভার্সি আছে, ইনভাইরন শব্দটি কিসের, মানে কোথা থেকে, ফরাসি না গ্রিক? তো অনেক বইয়ে ফরাসি, অনেক বইয়ে গ্রিক লেখা আছে, এটা নিয়ে দ্বন্দ্ব রয়েছে, তাই আমি এটা নিয়ে আলোচনা করব না। চলে আসি, মোহনার পরিবেশ হলো, দেখো এটা একটু আমি দিয়ে দিয়েছি, মোহনার পরিবেশ হলো, এটা দেখো মানে এই টাইপের, যেহেতু থিওরি পড়ায়নি তবুও কোশ্চেনটা দিয়েছি। দেখো প্রাকৃতিক পরিবেশ, সাংস্কৃতিক পরিবেশ, কৃত্রিম পরিবেশ, এদের কোনোটি না, মোহনার পরিবেশ। এটাকে একটু ভাবো, তোমাদের বাস্তব জীবনের সঙ্গে, যারা গ্রামের আছো তাদের ক্ষেত্রে আনসার হয়ে যাওয়া উচিত। অনেকেই আনসার সঠিক করছো, তাহলে কি হয়ে যাবে আনসার? তোমাদের জন্য 5 সেকেন্ড টাইম দিচ্ছি, বলো কি হয়ে যাবে আনসার? তাহলে এর আনসার তুমি এইটুকু ভাবো যে মোহনাটা কোথায় দেখা যায়। তাহলে কোথায় দেখা যায়? নদীর মোহনা দেখা যায়। নদীটা কি প্রাকৃতিক জিনিস, আর এর কি হয়ে যাবে সঠিক উত্তর? প্রাকৃতিক পরিবেশ। অপশন এ হচ্ছে সঠিক উত্তর, ওকে? তাহলে এই লজিকটা ভাবো, লজিক ভেবে ভেবে মনে রাখো, মুখস্থ নয়, বুঝে বুঝে পড়বে কিন্তু, এইটুকু মনে রাখবে। নেক্সট হচ্ছে দেখো, এই কোশ্চেনটা খুব ইজি কোশ্চেন, বলছে সমাজ, পরিবার প্রভৃতি বিষয়গুলি হলো, বলো সমাজ, পরিবার প্রভৃতি বিষয়গুলি হলো। অপশন এ প্রাকৃতিক, অপশন বি সামাজিক, অপশন সি সমষ্টিগত, অপশন ডি একক পরিবেশে দেখা যায়। তাহলে সমাজ, পরিবার প্রভৃতি বিষয়গুলি হলো কোনটা? প্রাকৃতিক, সামাজিক, সমষ্টিগত, একক পরিবেশে দেখা যায়। তাহলে সঠিক উত্তর বলো সমাজ, পরিবার কোথায় দেখা যায়? দেখো সমাজ থেকেই, নামেই উত্তর কিন্তু লুকিয়ে আছে, সমাজ থেকে কি হয়ে যাবে? সামাজিক, অর্থাৎ এটা হচ্ছে সামাজিক পরিবেশের অংশ, ওকে? তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন, পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান হলো, বলো পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান কি? অর্থ, মূল্যবোধ, মানুষ, সবগুলি। আমি বারবার বলেছি, এটা পড়িয়েছি আমি। বলো পরিবেশের সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান কি, বা সামাজিক পরিবেশের সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান কি? মূল্য, অর্থ, বা মূল্যবোধ, বা মানুষ, না সবগুলি? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? তাহলে সঠিক উত্তর হচ্ছে, অনেকে সঠিক উত্তর করছো, সঠিক উত্তর হচ্ছে মানুষ। এই পৃথিবীর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট এবং পরিবেশের গুরুত্বপূর্ণ অংশই হচ্ছে মানুষ, ঠিক আছে? আমাদেরকে সৃষ্টিকর্তা সব থেকে উত্তম জীব হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছেন, যার মধ্যে ব্রেন, বুদ্ধি দিয়ে এত ডেভেলপ করেছি আমরা বিজ্ঞানকে, ওকে? তাহলে সঠিক উত্তর হচ্ছে সি নাম্বার হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন চলে যাব, এটা একটু দেখো অন্য টাইপের প্রশ্ন। এই কোশ্চেনটা কেন তুলেছি দেখো, কারণ যখন ডিএলএড এক্সাম হয়েছিল তো এমসিকিউতে এটা 2-4 বার কোশ্চেনটা দিয়েছিল, তো আমার মনে হয়েছে এই কোশ্চেনটা তোলা, এবং এই কোশ্চেনটাকে নিয়ে আগে পরেও ডিটেলে আলোচনা করব। দেখি কোশ্চেনটা দেখে নেব। বলছে পরিবেশ শিক্ষার বৈশিষ্ট্যগুলির প্রথম তালিকাভুক্ত হয়। এই যে পরিবেশ মানে শিক্ষার যে বৈশিষ্ট্য, এটা প্রথম তালিকাভুক্ত হয়েছিল কোথায়? 1976 অর্থাৎ 1976 খ্রিস্টাব্দের টিবিলিসি কনফারেন্সে, 1977 খ্রিস্টাব্দের টিবিলিসি কনফারেন্সে, 1977 খ্রিস্টাব্দের বেলগ্রেডসের ইন্টারন্যাশনাল ওয়ার্কশপে, অপশন ডি 1971 খ্রিস্টাব্দের ইউনাইটেড নেশন এটা এনভায়রনমেন্ট প্রোগ্রামে। কোনটা হয়ে যাবে সঠিক উত্তর বলো? তাহলে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? পরিবেশ শিক্ষার বৈশিষ্ট্যগুলি হলো কোনটা? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দ্যাট মিনস 1977 1977 খ্রিস্টাব্দের টিবিলিসি কনফারেন্সে, 1977 খ্রিস্টাব্দের কি বললাম? টিবিলিসি কনফারেন্সে। অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট হচ্ছে দেখো, এই কোশ্চেনটা রেখেছি আজকের টপিকের মধ্যে নয়, তবু আমরা কিন্তু
টপিকের মধ্যে যে কোশ্চিন আছে তা তো আলোচনা করবোই, মাঝে মাঝে কিছু কিছু ইম্পর্টেন্ট কোশ্চিনও ঢুকিয়ে দেবো যাতে তোমাদের প্র্যাকটিসও হয়ে যায়। এবং এই কোশ্চিনটা প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট, সিটেডে অনেকবার এসছে এবং অনেক কম্পিটিটিভ এক্সামে আসে, আর তোমাদের জন্য প্রচুর ইম্পর্টেন্ট। বলছে অ্যাসিড বৃষ্টিতে যে গ্যাস থাকে, অ্যাসিড বৃষ্টিতে কে থাকে? অপশন এ কার্বন ডাইঅক্সাইড, অপশন বি মিথেন, অপশন সি অক্সিজেন, অপশন ডি সালফার ডাইঅক্সাইড। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে বলো? অ্যাসিড বৃষ্টিতে যে গ্যাস থাকে, অনেকেই সঠিক উত্তর করো। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে বলো? তাহলে সঠিক উত্তর করো, অনেকেই সঠিক উত্তর করছো। সঠিক উত্তর হয়ে যাবে অ্যাসিড বৃষ্টিতে যে গ্যাস থাকে তার সর্বাধিক পরিমাণ হচ্ছে সালফার ডাইঅক্সাইড। এর সংকেত হচ্ছে SO2, মনে রাখবে SO2, সালফার ডাইঅক্সাইড। S ফর সালফার, O ফর অক্সিজেন, আর 2 দিয়ে ডাই। ওকে, তাহলে সালফার ডাইঅক্সাইড হচ্ছে সঠিক উত্তর। ওকে, ক্লিয়ার হয়েছে? এখন যদি কোশ্চিন করা হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল বা তাজমহলের যে মার্বেল পাথর দিনের পর দিন সাদা হচ্ছিল, সেখানে কিন্তু ক্যান্সার হয়ে যাচ্ছে, কেন? তাহলে এর কারণটাও কিন্তু সালফার ডাইঅক্সাইড। ওকে, তো আজকের এই 7খানা MCQ ছিল। তোমরা ভিডিওর শেষে কতগুলো জিনিস তোমাদের জানাতে হবে, সেটা হচ্ছে দেখো, প্রথম কথা, তার আগে আমি একটা কথা বলে নিই। তো আমাদের ফেসবুক পেজ আছে, হ্যাঁ, প্রত্যেকের ফেসবুক আইডি আছে, গিয়ে অ্যাস্টাডিক এডুকেশন অফিসিয়াল সার্চ করবে, সেখানে গিয়ে লাইক অ্যান্ড ফলো করে নিবে, সেখানে আমরা আপডেট দিতে থাকি, ঠিক আছে? অ্যান্ড আমাদের যে সমস্ত পিডিএফসগুলো তৈরি হয়ে গেছে, যেমন ম্যাথ পিডিএফ, বেঙ্গলি পিডিএফ, তারপরে হচ্ছে তোমার ইংলিশ পিডিএফ, আর ইভিএস এর কিছু টপিক হয়েছে, তো সেগুলো যদি তোমরা ডাউনলোড করতে চাও তাহলে astadiceducation.com অর্থাৎ www.astadiceducation.com এখানে গিয়ে ঢুকে তোমরা ডাউনলোড করতে পারো, অথবা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করতে পারো। তো তোমাদের লাস্টে আজকে রিকোয়েস্ট থাকবে, তোমাদের সেশনটা কেমন লেগেছে আর 7টার মধ্যে তোমার স্কোর কত হয়েছে এটা কিন্তু জানাবে, ঠিক আছে? আমরা রেগুলার ক্লাস দেওয়ার চেষ্টা করব, সঙ্গে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে।